হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিডিপির আমরা ঝাড়খণ্ড টেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছিলাম। তার পার্ট 1 আমরা করে ফেলেছি। তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল দাদা পার্ট 2 কবে আসবে। তো ফাইনালি আজকের ভিডিওতে পার্ট 2 অর্থাৎ বাকি সিডিপির কোশ্চেন্সগুলোকে নিয়ে ডিটেলে এবং কনসেপচুয়ালি আলোচনা করব। ওকে, তো যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তারা অবশ্যই দেখে নেবে। এবং গতকালের একটা কোশ্চেন নিয়ে তোমাদের বিতর্ক ছিল, সেটা আমি পুরোপুরি বুঝিয়ে দেবো কনসেপচুয়ালি প্রমাণ সহ। ওকে, তো আজকে শুরু করব। এর আগের দিন 15টা কোশ্চেন করেছি, আজকে আমরা 16 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি বলেছে দেখো। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং would be the most effective way of conducting assessment। তাহলে বলছে আমরা সব থেকে মোস্ট ইফেক্টিভ ওয়ে, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণভাবে অ্যাসেসমেন্ট কিভাবে করতে পারি। চারটে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। দেখো, যেহেতু ওদের অপশানসগুলো 1 2 3 4 করে আছে, আর আমরা ABCD বলে অভ্যস্ত। আমি অনেক সময় 1কে A বলে দেবো, 2কে B বলে দেবো, 3কে D বলে দেবো, C বলে দেবো, এবং 4কে D বলে দেবো। এটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। ওকে, তাহলে ফার্স্ট অপশান দেখে নিচ্ছি। অপশন 1 নম্বর বলছে অ্যাসেসমেন্ট শুড বি দ্য এন্ড অফ দ্য সেশন। বলছে অ্যাসেসমেন্ট হওয়া উচিত বছরের শেষে, এন্ড অফ দ্য সেশন, বছরের শেষে। 2 নম্বর বলছে অ্যাসেসমেন্ট ইজ অ্যান ইনবিল্ট প্রসেস ইন লার্নিং টিচিং লার্নিং। বলছে অ্যাসেসমেন্ট হলো যে শিক্ষণ এবং শিখন পদ্ধতির একটা যে কোনো সময় হতে পারে এবং একটা প্রসেস ইনবিল্ট তৈরি করার, মানে একটা এটা। 3 নম্বর বলছে অ্যাসেসমেন্ট শুড বি ডান টয়েস in an academic session at the beginning and end। বলছে অ্যাসেসমেন্টটা হওয়া উচিত বছরে দুবার, বলতে চাইছে সেটা কি, একবার বছরের শেষে, একবার শুরুতে, এটাই বলতে চাইছে। আর 4 নম্বর বলছে অ্যাসেসমেন্ট শুড বি ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্সিস নট বাই দ্য টিচার। বলতে চাইছে অ্যাসেসমেন্টটা হওয়া উচিত বাইরের কোনো সংস্থা দ্বারা, ঠিক আছে, শিক্ষকের দ্বারা হওয়া উচিত না। এক্ষেত্রে 4টে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে চ্যাটে অবশ্যই আনসার করবে, যাতে তোমাদের কনসেপ্টও ডেভেলপ হয় এবং কোনটা আনসার কেন হবে পুরোটা আমি বোঝাবো। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে ভেরি গুড। যারা 2 নম্বর করেছো অ্যাবসলিউটলি কারেক্ট। 2 নম্বর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে, দেখো ইফেক্টিভ শব্দটা বলেছে, তার মানে ইফেক্টিভ অ্যাসেসমেন্ট যদি করতে চাও তাহলে এটা একটা ইনবিল্ড প্রসেস। ওকে, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসের মধ্যে তুমি যে কোনো সময় বাচ্চাদেরকে অ্যাসেসমেন্ট করতে পারো। অর্থাৎ অনেক সময় মৌখিকের মাধ্যমে, অনেক সময় ক্লাস টেস্ট, ইউনিট টেস্ট, কোনো একটা টপিক শেষ হওয়ার পরে তুমি যেভাবে নিতে পারো। তাহলে সব থেকে বেশি শিখনটা ভালো হবে 2 নম্বর অপশান। তাহলে আমরা চলে যাব 2 নম্বর অপশানের সঙ্গে। সঠিক উত্তর অপশান 2। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই কোশ্চিনটা এতটা ইম্পর্টেন্ট প্রায় প্রতিটা পরীক্ষাতেই ধরে রাখো, সিটেটে তো আসে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সারা জীবন মনে রেখো। এটা আমি অলরেডি ইউটিউবে পড়িয়েছি। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি। প্রশ্ন হচ্ছে ক্রিয়েটিভিটি কোনটার সাথে রিলেটেড। অপশান এ ডাইভার্জেন্ট থিঙ্কিং, অপশান বি কনভার্জেন্ট থিঙ্কিং, অপশান সি ইমোশনাল থিঙ্কিং, আর অপশান ডি হচ্ছে ইগোস্টিক্স থিঙ্কিং। তাহলে কোনটার সাথে এটা জড়িত হবে বলো। 4টে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। তাহলে আমি সারা জীবন বলে এসেছি এর আনসারটা, বলো। সবসময় মনে রাখবে, দেখো একটা শর্টকাটও শেখাবো তোমাদের। সবসময় মনে রাখবে ক্রিয়েটিভিটি অলওয়েজ ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সাথে যুক্ত। অর্থাৎ ক্রিয়েটিভিটি অর্থাৎ যে সৃজনশীল চিন্তা ভাবনা একটা অভিসারী চিন্তা ভাবনার সাথে যুক্ত। ওকে, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সাথে যুক্ত। আমরা দেখো ABCD পড়ি না, তাহলে আমরা ABCD, তাহলে সি এর পর কি আছে ডি, সি ফর কনভার্জেন্ট, সি ফর ক্রিয়েটিভিটি, ডি ফর ডাইভার্জেন্ট। মনে রাখবে CD। তাহলে শর্টকাটটা মনে থাকবে, সারা জীবন আই থিঙ্ক মনে থাকবে যে ক্রিয়েটিভিটি কার সঙ্গে যাবে, ডাইভার্জেন্ট থিঙ্কিং এর সঙ্গে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদেরকে ছাড়া তো প্রশ্নই হয়তো হয় না, পিয়াজে, ভাইগটস্কি অ্যান্ড কোহেলবার্গ। দেখো 4 নম্বর প্রশ্ন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট চিলড্রেন উড ভাইগটস্কি এগ্রি উইথ। বলতে চাইছেন নিচের যে 4টে স্টেটমেন্ট আছে বা 4টে অপশান আছে এর মধ্যে কোনটা ভাইগটস্কি সাপোর্ট করেন বা ভাইগটস্কিকে সাপোর্ট করেন বা ভাইগটস্কির থিওরিকে সাপোর্ট করেন। অপশান এ বলছে চিলড্রেন্স লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার অ্যান্ড অ্যাডাল্টস। অর্থাৎ শিশুরা শিখবে সামাজিক যে কথোপকথন বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে, তার সঙ্গে তার পিয়ার গ্রুপ অর্থাৎ সমবয়সী এবং অ্যাডাল্ট অর্থাৎ বড়দের সঙ্গে। 2 নম্বর বলছে চিলড্রেন লার্নস হোয়েন দে আর অফার্ড লুক্রেটিভ রিওয়ার্ডস। অর্থাৎ শিশুরা শিখবে এরকম কোনো লাভজনক পুরস্কারের মাধ্যমে বা এরকম টাইপের বলতে চেয়েছে। ওকে, 3 নম্বর কি বলতে চেয়েছে, চিলড্রেন্স থিঙ্কিং ক্যান বি আন্ডারস্টুড
বাই দ্য কন্ডাক্টিং ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস। বলছে চিলড্রেন্সদের যে থিঙ্কিংটা হবে সেই থিঙ্কিংটা কি বলছে, হ্যাঁ আমরা বুঝতে পারবো বা একটা ল্যাবরেটরি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে তোমার এটাকে পর্যবেক্ষণ করে ল্যাবে গিয়ে পর্যবেক্ষণ করবো একটা পশুর উপরে, সেটা দিয়ে বুঝতে পারবো, এটা বলতে চাইছে। আর 4 নম্বর বলছে চিলড্রেন্স আর বর্ন ইভিল অ্যান্ড নিড টু বি কন্ট্রোলড থ্রু পানিশমেন্ট। অর্থাৎ বাচ্চাদেরকে হ্যাঁ আমরা জন্মের সময় থেকে মানে এটা হচ্ছে তোমার ইভিল মানে হচ্ছে শাস্তি দেওয়া টাইপের বা মন্দ টাইপের, হ্যাঁ নিড টু বি কন্ট্রোলড অর্থাৎ তাদেরকে প্রয়োজন শাস্তির মাধ্যমে, পানিশমেন্টের মাধ্যমে, কোনটার মাধ্যমে তাদেরকে প্রয়োজন। তাহলে ভাইগোটস্কির 4টের সঙ্গে কোনটা যাবে? ভাইগোটস্কির থিওরিটার নাম কি ছিল বলতে পারবে কেউ? তাহলে সামাজিক নির্মিতিবাদ, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তাহলে কোশ্চিন যদি হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের প্রবক্তাকে, তাহলে মনে রাখবে ভাইগটস্কি। ঠিক আছে, তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান, ভেরি গুড, অপশান এ যারা যারা করেছো এক্স্যাক্টলি। একটা জিনিস মনে রাখবে, যখনই ভাইগটস্কি থাকবে, ভাইগটস্কি সবসময় সামাজিক মানে ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন, সোশ্যাল ইন্টারাকশনকে গুরুত্ব দিয়েছে। তো আজকের পর থেকে যেখানেই তুমি সোশ্যাল ইন্টারাকশন শব্দটা দেখতে পাবে সেটা হয়ে যাবে আনসার অবভিয়াসলি ভাইগটস্কির ক্ষেত্রে। হ্যাঁ এটা মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সোশ্যাল ইন্টারাকশন, চিলড্রেন লার্ন, চিলড্রেন শিখবে থ্রু কার থ্রুতে? সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার অ্যান্ড অ্যাডাল্টস। ওকে, তো অপশান 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 19, এখানে দেখো এই কোশ্চিনটাও কন্ট্রোভার্সি টাইপের কোশ্চিন, অনেকের সমস্যা হয়। এখানে বলছে চিলড্রেন্স আর, শিশুরা বলছে চিলড্রেন্স আর 1 নম্বর বলছে কিউরিয়াস বিগেন্স হু ইউজ দেয়ার ওন লজিক এবিলিটিস টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। তাহলে শিশুরা হচ্ছে সবসময় কৌতূহল এবং তাদের যে নিজস্ব লজিক এবং এবিলিটি আছে সেটাকে এক্সপ্লোর করতে দেওয়া উচিত এই পৃথিবীর মধ্যে। 2 নম্বর বলছে অ্যাডাল্ট লাইক ইন দেয়ার থিঙ্কিং অ্যান্ড দেয়ার ইজ এ কোয়ালিটিটিভ বলেনি, কোয়ান্টিটিভ ইনক্রিজিং ইন দেয়ার থিঙ্কিং অ্যাজ দে গ্রো আপ। বলতে চাইছে অ্যাডাল্ট মানে বড়দের মতো, প্রাপ্যবয়স্কদের মতো তাদের চিন্তা ভাবনা হয় এবং তারা কোয়ান্টিটিভ না কোয়ালিটিটিভভাবে মানে পরিমাণগতভাবে ইনক্রিজ করবে, বেড়ে যাবে। হ্যাঁ, দে আর থিঙ্কিং অ্যাজ দে গ্রো আপ মানে এইভাবে বাড়বে। 3 নম্বর অপশন বলছে লাইক এমটি ভেসেলস ইন হুইচ নলেজ গিভেন বাই দ্য অ্যাডাল্টস ইন ফিল্ড। অর্থাৎ শিশুরা হবে একেবারে ফাঁপা, মানে তাদের মধ্যে কিছুই নেই, ফাঁপা। হ্যাঁ, তাদেরকে আমরা নলেজ দেব বা যেটা দেব, ইন হুইচ নলেজ কিভাবে যাবে, গিভেন বাই দ্য অ্যাডাল্ট ইন ফিল্ড অর্থাৎ যে প্রাপ্যবয়স্করা আছে তাদের মাধ্যমে তাদের মধ্যে নলেজ যাবে। এই প্রাপ্যবয়স্ক বলতে টিচারও হতে পারেন, সমাজের যে কেউ বড় হতে পারেন বা সমাজের তারপরে বাবা মা হতে পারেন, যে কেউ। আর 4 নম্বর বলছে প্যাসিভ বিগেন্স হু ক্যান প্রডিউস এক্স্যাক্ট কপিজ অফ দ্য ইনফরমেশন ট্রান্সমিটেড টু দেম। মানে পরোক্ষভাবে কোনো একটা বাইরে থেকে মানে এক্স্যাক্টলি কোনো একটা কপি ইনফরমেশন তাদের মধ্যে ট্রান্সমিট করে দেবো, ভিতরে ঢুকিয়ে দেবো। তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার? এটা কোশ্চিনের আনসার নিয়ে অনেক বিতর্ক হবে, ঠিক আছে? এটা অনেকের বিতর্ক হবে, তোমার অনেকে বলবে এ হবে, অনেকে 2 নম্বর বলবে, অনেকে 3 নম্বর, অনেকে 4 নম্বর। তাহলে সঠিক উত্তর কোনটা হবে এবং আমি এটাকে খুব ভালো মতো বুঝাবো। এখানে বলছে বাচ্চারা বলেছে, বাচ্চারা কেমন হয়? দেখো কোনো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে, আচ্ছা এর আনসার বলে দিই, তার আগে বলে দিই, কোনো একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তার মধ্যে সত্যি কোনো জ্ঞান থাকে না। হ্যাঁ, সত্যি কোনো জ্ঞান থাকে না, সে একটা ফাঁপা। সেই জন্য একটা কথা আই থিঙ্ক কোনো এক সাইকোলজিস্ট বলেছিলেন যে তোমাকে যদি কিছু পরিমাণ কাদা দিয়ে দেওয়া হয়, মানে মাটিকে জলে ভিজিয়ে কাদা হয়, এবার ওই কাদা থেকে না তুমি সব কিছু তৈরি করতে পারো, মানে তুমি যেটা চাইবে সেটা। তুমি যদি পুতুল তাও তো পুতুল তৈরি করতে পারবে, মূর্তি তৈরি করতে পারবে, তারপরে তুমি অনেক কিছু তৈরি করতে পারবে। হ্যাঁ, তাহলে শিশুটা হচ্ছে ওই কাদার মতো, তুমি যেরকমভাবে তৈরি করবে সে সেরকমভাবে তৈরি হবে। আর সেটা কে তৈরি করবে? আমাদের মানে বড়দের বা পরিবেশের বা ইত্যাদি ইত্যাদি। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কারেক্ট আনসার হবে অপশান 3। ওকে, তাহলে লাইক এমটি ভেসেলস অর্থাৎ একেবারে ফাঁপা টাইপের, ইন হুইচ নলেজ গিভেন বাই দ্য অ্যাডাল্টস ইন ফিল্ড। ওকে, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো অনেকে 1 নম্বরে যাবে, বাট 1 নম্বর মানে পারফেক্ট আনসারে যেতে হবে এবং 3 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন দেখে আসি। পরের প্রশ্নটা একটু বড় আছে, বুঝিয়ে দেবো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট চিলড্রেন্স ইরর ইজ কারেক্ট? বলছে শিশুদের যে ভুলটা হয় সে রিলেটেড নিচের কোনটা স্টেটমেন্ট কারেক্ট? অপশান 1 নম্বর বলছে চিলড্রেন্স কমিট ইরর্স বিকজ দে আর কেয়ারলেস। চিলড্রেন্সরা
কেয়ারলেস, সেই জন্য ভুলগুলো করে বলতে চাইছে। 2 নাম্বার বলতে চাইছে কি বলতে চাইছে যে চিলড্রেন্স ইরোর আর দ্য পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। শিশুদের যে ভুল বা ভুল ভ্রান্তিটা এটা হচ্ছে শিক্ষার একটি পার্ট, হ্যাঁ, গুরুত্বপূর্ণ অংশ এটা। 3 নম্বর বলছে চিলড্রেন্স কমিটস ইরোর হোয়েন দ্য টিচার্স ইজ lenient and does not punish them for mistakes। শিশুরা এই জন্য ভুল করে কারণ শিক্ষক কি করে, স্ট্রিক্ট নয় বা বাচ্চাদেরকে পানিশমেন্ট করে না কোনো মিস্টেকের জন্য। আর 4 নম্বর বলছে চিলড্রেন্স ইরোর আর ইনসাইটফুল বা ইনসিগনিফিকেন্ট। বলছে চিলড্রেন ফর দ্য টিচার্স অ্যান্ড সি শুড জাস্ট স্ট্রিক্ট আউট দ্য মিস্টেক্স অ্যান্ড নট প্লে এনি অ্যাটেনশন অফ দেম। তাহলে বাচ্চাদের বলতে চাইছে তাদের যে ভুলটা সেটা ইনসিগনিফিকেন্ট, হ্যাঁ, একজন টিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, হ্যাঁ, এই জিনিসটা বলতে চাইছে। এবং তার জন্য তাদের যে মিস্টেকটা হচ্ছে এই জন্য হতে পারছে তাদের অ্যাটেনশন নেই, এটা ওটা নেই। তাহলে শিশুদের যে ভুল, এই ভুল থেকে আমরা কি শিখতে পারি এটাকে ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে। শিশুরা কি ভুল করতে পারে না, তাদের কি মানে ভুল থেকে আমরা কি বলতে পারি। তাহলে এক্ষেত্রে 4টে অপশান দেখতে পাচ্ছ, আমি কাছাকাছি মিনিং তোমাদের মতো তৈরি করার চেষ্টা করেছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 2। ওকে, যারা যারা অপশান 2 করেছো একেবারে সঠিক করেছো। অর্থাৎ এখানে বলতে চাইছি এটাই যে চিলড্রেন্সের যে ভুলটা, হ্যাঁ, সেটা ভুল করবেই একটা শিশু, এটাই স্বাভাবিক। আর সেই ভুলটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের একটা পার্ট। সে কেন ভুল করলো, প্রসেসটাকে তাকে বোঝাতে হবে, কিসের জন্য ভুল করলো, ওই ভুল থেকে শিক্ষা নিতে হবে, তার লজিক্যালি বোঝাতে হবে। তাহলে সেই জন্য হচ্ছে প্রতিটা শিশুর যে ভুল, প্রত্যেকটা ভুল মানুষকে কিছু না কিছু শেখায়, এটাই আমরা চরম বাস্তব সত্য, এটা আমরা জেনে আসছি। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে স্যার 2 নাম্বার। নেক্সট কোশ্চিন চলে যাব, পরের প্রশ্ন। এখানে দেখো পরের প্রশ্নটাতে কি বলতে চেয়েছে, বলছে এ টিচার নিডস টু ইনসিওর দ্যাট, একজন টিচারের প্রয়োজন, ইনসিওর করা প্রয়োজন দ্যাট কি অল লার্নার্স ইন হার ক্লাস ফিল অ্যাকসেপ্টেড অ্যান্ড ভ্যালুড। যে সমস্ত শিক্ষক মানে সমস্ত ছাত্ররাই বা শিক্ষার্থীরাই তার ক্লাসে অ্যাকসেপ্ট করবে এবং ভ্যালু দেবে, হ্যাঁ। টু ডু দিস দ্য টিচার শুড, তাহলে টিচারের কোনটা করা উচিত, হ্যাঁ। তো 4টে অপশান ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছ। অপশান এ বলছে মেক স্ট্রিক্ট রুল অ্যান্ড পানিশ চিলড্রেন হু ডু নট ফলো দেম। তাহলে যদি কোনো বাচ্চা তার রুলসকে ফলো না করে তাহলে তাদের স্ট্রিক্টলি কী করা হবে, পানিশ করা হবে। নেক্সট হচ্ছে লুক ডাউন আপন চিলড্রেন্স ফ্রম ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড সো দ্যাট দে ফিল দে হ্যাভ নো ওয়ার্ক হার্ডার। তাহলে বলছে যে সমস্ত বাচ্চারা ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তো তাদের দিকে তাকিয়ে বা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বেশি হার্ড কাজ দেব না, এটা বলছে। 3 নম্বর বলছে ফাইন্ড আউট স্টুডেন্ট হু স্পিক গুড ইংলিশ অ্যান্ড আর ফ্রম রিচ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড প্যারেন্ট দেম অ্যাজ রোল মডেলস। তাহলে আমরা সেই সমস্ত বাচ্চাকে সিলেক্ট করবো অ্যাজ এ শিক্ষক হিসেবে যারা ইংলিশে ভালো এবং যারা বড় লোক রিচ, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তাদেরকে কি করব, রোল মডেল বানাবো, এটা বলতে চেয়েছে বা তাদের এটার কথা বলতে চেয়েছে। 4 নম্বর বলছে গেট টু নো দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড ফর হার স্টুডেন্টস অ্যান্ড এনকারেজ ডাইভার্স ওপিনিয়ন ইন দ্য ক্লাসরুম। তারপরে বলতে চাইছে একজন শিক্ষক কি করবেন, 4 নম্বর অপশন বলছে সামাজিক এবং কালচারাল ব্যাকগ্রাউন্ডকে জানবে এবং জেনে সেই স্টুডেন্টকে এনকারেজ করবে, তাদেরকে ডাইভার্স করবে, কিসের, তাদের ওপিনিয়ন অর্থাৎ তাদের মতামতে এবং ক্লাসের মধ্যে, হ্যাঁ, এটাই বলতে চেয়েছে, এনকারেজ করবে। তাহলে ব্যাক টু ব্যাক 4টে অপশনের মধ্যে আদর্শ শিক্ষকের কোনটা বৈশিষ্ট্য তোমরা বুঝে গেছো, মিনিংটা বুঝিয়ে দিয়েছি। তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে ভেরি গুড, অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমরা হিন্দি পড়ছি না কারণ বাঙালিরা হিন্দি তুলনামূলকভাবে একটু কম বুঝছে বা অনেকে জানো, সে ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য আমরা ইংলিশেই করতে চাইছি, হ্যাঁ। অনেকের সঙ্গে কথা বলে ইংলিশেই তোমরা আবদার রেখেছো তাই ইংলিশে করছি, আমি কিন্তু হিন্দিতে যাচ্ছি না। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর ইংলিশে পড়লে তোমার সুবিধা কি, সিটেরটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চিন চলে আসি। আচ্ছা, আশা করবো বুঝতে পেরেছো এর 4 নম্বর কেন আনসার হলো। ওকে, নেক্সট কোশ্চিন, এবার 22-এর কোশ্চিন বলছে সুরেশ জেনারেলি লাইকস টু স্টাডি অ্যালোন এ কোয়াইট রুম আর হোয়েন কি বলছে হোয়ার অ্যাজ মাদান লাইকস টু স্টাডি ইন এ গ্রুপ উইথ হিজ ফ্রেন্ডস দিস বিকজ ইজ ডিফারেন্স ইন দেয়ার। মানে বলছে সুরেশ বলছে ও জেনারেলি একা একটা শান্ত ঘরে পড়তে ভালোবাসে, বাট মদন বা মাদান কি বলছে সে গ্রুপ স্টাডি করে পড়তে ভালোবাসে। তাহলে এই ধরনের যে ডিফারেন্স দুজনের মধ্যে বা দুটো স্টুডেন্টের মধ্যে, তাহলে এটাকে আমরা কি বলবো। অপশান এ বলছে ভ্যালুজ, অপশান বি বলছে অ্যাপটিটিউডস, অপশান সি বলছে বা 3 নম্বর বলছে লার্নিং স্টাইলস, আর 4 নম্বর বলছে লেভেলস অফ রিফ্লেক্সিবিলিটি। তাহলে কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার।
তাহলে বলো, এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, বাট কোনটা হয়ে যাবে? ব্যাক টু ব্যাক চারটে অপশন আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লার্নিং স্টাইল। প্রত্যেকের এক একটা আলাদা স্টাইল, কেউ হয়তো রাত্রে পড়তে ভালোবাসে, কেউ দিনে পড়তে ভালোবাসে, কেউ ভোরে পড়তে ভালোবাসে, কেউ আলোচনা করে পড়তে ভালোবাসে, কেউ একা পড়তে ভালোবাসে। এটা একটা ডিফারেন্স, প্রতিটা শিশু ইউনিক, আমরা জানি। ওকে, নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, প্রাইমারি লেভেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে বড় করে মানে করে বুঝিয়ে দিচ্ছি। বলছে ইন্ডিয়া হ্যাজ এ লট অফ লিঙ্গুইস্টিক্স ডাইভার্সিটি। আমাদের ইন্ডিয়া না মানে বহু ভাষাভাষীর একটা দেশ। হ্যাঁ, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি এটার কথার মানে বোঝাচ্ছে, মানে তামিল, তেলেগু, বাংলা, ইংলিশ, হিন্দি সব কিছু ভাষাভাষীর লোক আছে। ইন দিস কনটেক্সট, এই কনটেক্সটে দাঁড়িয়ে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট অ্যাবাউট মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম অ্যাট আ প্রাইমারি লেভেল, স্পেশালি ক্লাস 1 and 2। তাহলে বলতে চাইছে এই কনটেক্সটে দাঁড়িয়ে, হ্যাঁ, মাল্টিলিঙ্গুয়াল অর্থাৎ বহু ভাষাভাষী ক্লাসরুমের মধ্যে প্রাইমারি লেভেলে ক্লাস 1 এবং ক্লাস 2 এর মধ্যে কি করা উচিত। তো অপশানসগুলো দেখি। এক নম্বর অপশান কি বলছে? স্টুডেন্ট শুড বি ফর দ্য ইউজিং দেয়ার মাদার টাং অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ স্টুডেন্টসকে আমরা প্যানেলাইজড করব, মানে কি বলে ওটাকে, ফাইন দিতে বলবো বা পানিশমেন্ট দেবো, যে তারা যেন মাদার ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করবে বা তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। 2 নম্বর বলছে দ্য স্কুলস শুড অ্যাডমিটেড অনলি those students who mother's tongues is same as the language of the instructions। অর্থাৎ যে সেই সমস্ত স্টুডেন্টকে আমরা ভর্তি নেব বা অ্যাডমিট করব যারা হচ্ছে যাদের মাতৃভাষা এবং স্কুলের ভাষা সেম, এটা বলতে চেয়েছে। আর নেক্সট বলছে the teacher should respect all the language and encourage children to the communicate in the all of them। অর্থাৎ শিক্ষক কি করবেন? সমস্ত ভাষাকে সম্মান জানাবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন, ইনকারেজ করবেন যে প্রতিটা তাদের কমিউনিকেট করতে বলবেন তাদের ভাষায় একে অপরের সঙ্গে। নেক্সট বলছে দ্য টিচার শুড ইগনোর চিলড্রেন হু ইউজ দেয়ার মাদার টাং ইন দ্য ক্লাস। অর্থাৎ শিক্ষক কি করবেন? সেই সমস্ত বাচ্চাকে ইগনোর করবে বা গুরুত্ব দেবে না যারা মাতৃভাষায় কথা বলে। তাহলে চারটে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? তোমরা দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক চারটে উত্তর। হ্যাঁ, তো চারটে উত্তরের মধ্যে কোনটা হয়ে যাবে? আশা করব প্রত্যেকে আনসার করে দিয়েছো। এর সঠিক উত্তর হয়ে যাবে অবভিয়াসলি 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ দ্য টিচার শুড রেসপেক্ট অল দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনকারেজ চিলড্রেন্স টু কমিউনিকেট ইন অল অফ দেম। ওকে, তাহলে এটা আদর্শ শিক্ষকের কাজ হবে। ওকে, তোমরা যখন স্কুলে পড়াতে যাবে এটা যেন মাথায় থাকে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে একটা শর্ট ভিডিওস আমি দিয়ে দেবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। বলছে হোয়াট ইজ মিনড বাই নেচার। বলছে নেচারের মিনিং কি? ইন নেচার নার্চার কন্ট্রোভার্সি। তাহলে নেচার নার্চার কন্ট্রোভার্সি, এখানে নেচারের মিনিং কি বোঝাচ্ছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, যদি চাও তো সারা জীবনে ভুলবে না। এটা সিটেটেও আসে, যে কোনো টেটে আসে, কেভিএসে আসে, এনভিএসে আসে। তো এমন করে আমি ওটা ভিডিও বানাবো 5-7 মিনিটের, যাতে সারা জীবন মনে থাকে। তোমরা যদি চাও কমেন্টে লিখে জানাবে। অপশন এ বলছে, দেখো এখানে বলছে নেচার নার্চার কন্ট্রোভার্সিতে নেচারের মিনিং কি? 1 নম্বর বলছে এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস, 2 নম্বর বলছে বায়োলজিক্যাল গিভেন্স অ্যান্ড হেরিডিটি ইনফরমেশন, আর 3 নম্বর বলছে টেম্পারমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, আর 4 নম্বর বলছে কমপ্লেক্স ফোর্সেস অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল অর্গ। তাহলে বলো কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার? আগে বলো, তারপরে এটাকে এক্সপ্লেন করছি। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে? শোনা, বলো প্রত্যেকে, বলো প্রত্যেকে। তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান, ভেরি গুড, যারা 2 নম্বর করেছো একেবারে সঠিক। ওকে, তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে বায়োলজিক্যাল গিভেন অর দ্য হেরিডিটি ইনফরমেশন। দেখো একটা জিনিস মনে রাখবে, এই কন্ট্রোভার্সিতে একটু বলে দিই, নেচার মানে হচ্ছে যেটা একটা শিশু জন্মসূত্রে নিয়ে আসে সেটাকে নেচার বোঝা হয়েছে। নেচার মানে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তার মধ্যে যে বায়োলজিক্যাল অর্থাৎ যে একটা জিনগত ব্যাপার, কালার ডিফারেন্স, সেম, উচ্চতা, দেখতে একই রকম, তা এই জিনিসগুলো তার ব্যবহার, বৈশিষ্ট্য, এগুলো যেগুলো নিয়ে চলে আসে সেটাকে নেচার বলা হয়। সেটা হচ্ছে বায়োলজিক্যাল গিভেন্স, অর্থাৎ বংশগতভাবে সেটা নিয়ে আসে, সেই জন্য হেরিডিটি ইনফরমেশন বলা হয়। আর নার্চার মানে কি? এই পৃথিবীতে এসে তুমি নার্চার হয়েছো, অর্থাৎ ইনভায়রনমেন্টের মাধ্যমে, পরিবেশের মাধ্যমে তোমার মধ্যে যে ক্যারেক্টার, বৈশিষ্ট্য বা জিনিসগুলো তোমার মধ্যে কোয়ালিটেটিভ জিনিসগুলো এসছে, দিস ইজ কল্ড নার্চার। ওকে, নার্চার অ্যান্ড নেচার আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ, অপশান 2 নম্বর কারেক্ট অ্যান্সার। অনেকে 1 নম্বর করবে, 1 নম্বর ভুল উত্তর, ঠিক আছে? এটা নিয়ে আমি একটা এক্সপ্লেন ভিডিও বানিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন বলেছে, দেখো খুবই ভালো। আজকের যুগে তো দাঁড়িয়ে এর মানে বিশাল গুরুত্ব রয়েছে। ওকে, আজকের যুগে দাঁড়িয়ে এর বিশাল গুরুত্ব রয়েছে। দেখো কি বলছে, মাস মিডিয়া মানে হচ্ছে
যে তোমার এই যে টিভি অ্যাডসগুলো চলছে না, নিউজ চ্যানেল বা টিভি অ্যাডস, কার্টুন ফাটন যা আছে এগুলো, মাস বা ফেসবুক ইত্যাদি বা ইউটিউবও, মাস মিডিয়া ইজ বিকামিং এ ভেরি ইম্পর্টেন্ট এজেন্সি অফ দ্য সোশ্যালাইজেশন। অর্থাৎ একটা শিশুর যে সামাজিকীকরণ হবে তার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে কি, মানে তোমার হচ্ছে মাস মিডিয়া। তুমি দেখবে একটা বাচ্চা যখন তুমি দোকানে যায় তো দেখবে যে প্যাকেটের উপরে যেগুলো দেখবে মোটু পাতলু কার্টুন কিছু আঁকা থাকে, দেখবে সেটা খেতে চায়। রিজন কি, সে কার্টুনে দেখেছে, সেই জন্য দেখো ওইটা কার্টুনে কোথায় দেখেছে, ওটাই তো মিডিয়া, মাস মিডিয়া। ওকে, এটাই হচ্ছে। তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট, এই রিগার্ডিং নিচের চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? এক নম্বর বলছে মিডিয়া ইজ দ্য ভেরি গুড ওয়ে টু অ্যাডভার্টাইজ অ্যান্ড সেল প্রোডাক্ট। বলছে মিডিয়া হচ্ছে সব থেকে ভালো পদ্ধতি যেটার জন্য অ্যাডভার্টাইজ করা যায় এবং প্রোডাক্টকে সেলস করা যায়। দুই নম্বর বলছে সোশ্যালাইজেশন ইজ ডান বাই দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য ফ্যামিলি অনলি। তো বলছে সামাজিকীকরণ মানে কমপ্লিট হয়ে যায় যে ফ্যামিলি মেম্বার এবং বাবা মার মধ্যেই শুধুমাত্র, এটা বলছে। তিন নম্বর বলছে access to mass media to growing and mass media influencing attitudes, values and beliefs। অর্থাৎ মাস মিডিয়ার মাধ্যমেই বাচ্চারা ইনফ্লুয়েসড হয় তার অ্যাটিটিউডের মাধ্যমে, মানে পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড, ভ্যালুস কোনটা ঠিক কোনটা ভুল, বিলিভ তাদের বিশ্বাস, হ্যাঁ কোনটা বিশ্বাস করা উচিত কোনটা বিশ্বাস করা উচিত না। আর চার নম্বর বলছে চিলড্রেন্স ক্যানট ডিরেক্টলি ইন্টারাক্ট উইথ মিডিয়া। চিলড্রেন্সরা ডিরেক্টলি ইন্টারাক্ট করে না মিডিয়ার মাধ্যমে। চারটে অপশান দেখতে পাচ্ছ, মানে করে বুঝিয়েছি। এর সঠিক উত্তর কি? অবশ্যই কারেক্ট অ্যান্সার ইজ অপশান 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে মাস মিডিয়া এমন একটা জিনিস যার মাধ্যমে শিশুদেরকে কি করি আমরা, অ্যাটিটিউড আমাদের, ভ্যালুজ আমাদের, বিলিভ আমাদের চেঞ্জ করতে পারি। দেখবে আমরা অনেক মুভি দেখি না, অনেক মুভি থেকে তো আমরা ইন্সপায়ার্ড হই না, যেমন ভাগ মিল্খা ভাগ, MS ধোনি, কিছুদিন আগে একটা মুভি এসেছিল সুপার 30, তারপরে আমরা যেমন 3 ইডিয়েটস, এই যে মুভিগুলো দেখে থাকি না, তারে জমিন পার, হ্যাঁ তারপরে আরও অনেক ধরনের যে সমস্ত মুভিগুলো এসছে, জওয়ান, এগুলো মুভি দেখো সামাজিক একটা বার্তা আছে, ওখান থেকে শিখতে পারি, ওটাই তো মাস মিডিয়া না? তাহলে ওইখান থেকে আমাদের ভ্যালুসগুলো শিখতে পারি। ওকে, তাহলে 3 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 4 নাম্বার দেখো, এই কোশ্চিনটা খুব মজার লেগেছে আমাকে। বলছে হাউ চিলড্রেন্স লার্ন, একজন শিশু কিভাবে শেখে। তা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, বলছে সত্য নয়, কোনটা সত্য নয়, হ্যাঁ নট ট্রু উইথ রেসপেক্ট টু দিস স্টেটমেন্ট। তা একজন শিশু কিভাবে শেখে এর রেসপেক্টে নিচের কোনটা সত্য নয়। এক নম্বর বলছে চিলড্রেন্স লার্ন ইন ক্লাস অনলি, একজন শিশু ক্লাসরুমের মধ্যেই শিখে শুধুমাত্র। 2 নম্বর বলছে চিলড্রেন্স লার্ন হোয়েন দে আর কগনিটিভলি রেডি, মানে প্রজ্ঞামূলকভাবে সে রেডি থাকে, এটা তো ঠিকই আছে। 3 নম্বর বলছে চিলড্রেন্স লার্ন ইন এ নাম্বার অফ ওয়েজ, বিভিন্ন সংখ্যায় সে শিখতে পারে। আর 4 নম্বর বলছে চিলড্রেন্স লার্ন অ্যাজ দে আর ন্যাচারালি মোটিভেটেড, একটা শিশু যখন ন্যাচারালি মোটিভেটেড থাকে, নিজে নিজেই থেকে সে পেশনা তার মধ্যে থাকে, তাহলে সে শিখতে পারে। তাহলে দেখবে এটাও হবে, এটাও হবে, এটাও হবে, বাট ট্রু নট ট্রু বলেছে, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নট ট্রু। এটা চিলড্রেন শুধুমাত্র যে ক্লাসরুমের মধ্যেই শিখবে এটা ভুল, ক্লাসরুমের বাইরেও সে শেখে, তাহলে এই জন্য নট ট্রু বলেছে। তাহলে অপশান এ যারা যারা করেছো অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চিন স্যার চলে আসছি, পরের প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মোটিভেটেড রিলেটেড প্রশ্ন আছে। কি বলছে দেখি দেখি, বলছে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস শুড বি প্রাইমারি টিচার্স অ্যাডপ্ট টু মোটিভেট হার স্টুডেন্টস। অর্থাৎ একজন প্রাইমারি শিক্ষককে কোন স্ট্র্যাটেজি নিতে হবে যাতে তার স্টুডেন্টসকে মোটিভেট করতে পারে। 4 নম্বর ইনকারেজ কম্পিটিশনস ফর দ্য মার্কস অ্যামংস্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, তাদেরকে উৎসাহিত করা উচিত কম্পিটিশান দেখিয়ে যে তার মার্কস এত, সে এত পেয়েছে এটা। 2 নম্বর বলছে ইউজ incentives, rewards and punishment is the motivated factor for the activity। তো তাদেরকে আমরা কি করতে পারবো, পুরস্কারের মাধ্যমে, পানিশমেন্টের মাধ্যমে, শাস্তি দিয়ে তাদের মোটিভেট করতে পারবো। 3 নম্বর বলছে হেল্প স্টুডেন্টস সেট গোল অ্যাজ পার দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড সাপোর্টস দেম, হ্যাঁ ইন ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম। বলতে চাইছে যে আমরা স্টুডেন্টসকে সহযোগিতা করতে পারি তাদের গোলের রেসপেক্টে, তাদের ইন্টারেস্ট, তাদের চাহিদাদের মাধ্যমে সাপোর্ট করে তাদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এইভাবে মোটিভেট করতে পারি। আর 4 নম্বর সেট দ্য স্ট্যান্ডার্ড গোল ফর দ্য এন্টায়ার ক্লাস অ্যান্ড হ্যাভ রিজিড প্যারামিডস টু দ্য অ্যাসেস অ্যাচিভ অফ দোজ গোল। মানে তুমি ধরো যে 10 নম্বরে পরীক্ষা নিলে, বলে দিলে 8 নম্বরে যারা পেয়েছো তারাই ভালো স্টুডেন্ট, বাদ বাকি নয়, তাহলে তুমি এটা করবে। তাহলে এটাই বলছে একটা স্ট্যান্ডার্ড গোল সেট করে দিলাম 10-এর মধ্যে 8, এটাই বলতে চেয়েছে। তাহলে ব্যাক টু ব্যাক 4টে অপশান দেখতে পাচ্ছ, 4টে অপশানের মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো। এর কারেক্ট আনসার চলে আসবে, ভেরি গুড, এর কারেক্ট আনসার আসবে অপশান 3। যে আমরা কি করব,
বাচ্চাদের সহযোগিতা করব তাদের গোল অ্যাচিভ করতে, তারা জীবনে যেটা হতে চায় তাদের এবিলিটি অনুযায়ী, তাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে সাপোর্ট করব, তাদের কাজের দিকে এগিয়ে নিয়ে যাব, এই কথাটাই বলতে চেয়েছে। তাহলে 3 নম্বর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার সোশ্যালাইজেশন থেকে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। বলছে নিচের কোনটা সব থেকে প্রাইমারি মানে প্রাথমিক এজেন্টস অফ দ্য সোশ্যালাইজেশন। 1 নম্বর ফ্যামিলি, 2 নম্বর কম্পিউটার, 3 নম্বর হেরিডিটি, 4 নম্বর পলিটিক্যাল পার্টিস। তো সবগুলোই আছে, বাট কোনটা সব থেকে প্রাইমারি এজেন্ট বলেছে। তাহলে এটা পড়িয়েছি আমি, অনেকবার পড়িয়েছি, বলো প্রাইমারি এজেন্ট কি হবে। তাহলে এরপর প্রাইমারি এজেন্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশানস 1 নম্বর, অর্থাৎ ফ্যামিলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্যামিলি অর্থাৎ পরিবারই প্রথম একজন শিশুর জন্য সোশ্যাল হওয়ার জন্য তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে 1 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্নতে চলে আসবো। বলছে গিভিং চিলড্রেন গ্রুপ ওয়ার্ক ইন এ ইফেক্টিভ প্যাডাগোগিক স্ট্র্যাটেজিস সিন্স। বলছে একটা মানে বাচ্চাদেরকে আমরা যখন গ্রুপ ওয়ার্ক কাজ দেব তাহলে এটা কেন দেব, এর ইফেকশনটা কি, এর ইফেক্টিভ কি, এটাই বলছে। 1 নম্বর বলছে ইট হেল্পস টু রিডিউস দ্য টিচার্স ওয়ার্ক, আমরা এই জন্য দেবো যে শিক্ষকের কাজ কম হয়ে যাবে। 2 নম্বর ইট অ্যালাউড সাম চিলড্রেন্স টু ডোমিনেট দ্য আদার্স অফ দ্য ইন স্মল গ্রুপ, এই জন্য দেবো যে কিছু স্টুডেন্ট খুব ভালো তো তারা কি রাজ করবে অন্য স্টুডেন্টদের উপর। 3 নম্বর বলছে চিলড্রেন্স লার্ন ফ্রম ইচ আদার্স অ্যান্ড সাপোর্ট ইচ আদার্স ইন দ্য লার্নিং প্রসেস, এই জন্য বাচ্চাদেরকে দেবো যে তারা একে অপরের সঙ্গে শিখবে, একে অপরের সঙ্গে সহযোগিতামূলক চিন্তাভাবনা গড়ে উঠবে, এটাই। আর 4 নম্বর বলছে চিলড্রেন্স উইল বি অ্যাবেল টু দ্য দেয়ার ওয়ার্ক কুইকলি, যে চিলড্রেন্সরা তাড়াতাড়ি শিখে যাবে সেই জন্য। তাহলে বেস্ট আনসার কোনটা হয়ে যাবে, প্রত্যেকে করো, প্রত্যেকে চ্যাটে করো, কেমন লাগছে সেটা জানাবে, লাইক অবশ্যই করবে, লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে। বহু কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, ঠিক আছে। আমি কখনো এরকম বলি না যে লাইক করো সাবস্ক্রাইব করো, তো তোমাদের এটা দায়িত্ব, আমার দায়িত্ব এটা, তোমাদের দায়িত্ব ওটা, তোমরা একটু করে দিও। তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে 3 নাম্বার। অবভিয়াসলি চিলড্রেন্সদের আমরা কি করব, ইচ আদার, যে কি বললেন শিখবে তারা, ইচ আদারের মাধ্যমে সাপোর্ট করবে ইচ আদার অ্যান্ড দের লার্নিং প্রসেসে। ওকে, আচ্ছা তোমাদের একটা কোশ্চেন নেব, 30 নম্বর প্রশ্নতে আসছি, তার আগে একটা প্রশ্ন নেব যে দাদা 10 নম্বর কোশ্চেন নিয়ে তোমাদের কন্ট্রোভার্সি হয়েছিল, যে 10 নম্বর কোশ্চেন এর আগের যে পার্টটাতে আলোচনা করেছিলাম, যে ওটাতে তুমি বলেছিলে, তোমরা বলেছিলে যে দাদা ওটা 2 নম্বর উত্তর হবে। আমি কোশ্চেনটা নিচ্ছি এবং এটা কনসেপচুয়ালি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। যদি আচ্ছা এটার আমি 1 নাম্বার উত্তর করেছিলাম এবং এটা আমি ভুল উত্তর করেছিলাম, যারা বলেছিলে 2 নাম্বার হবে এক্স্যাক্টলি ঠিক বলেছো, এবং এটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো বলছে, আর এই ভুলের জন্য আমি কিন্তু অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি, এই ভুলটা অবশ্যই অনিচ্ছাকৃত, হ্যাঁ। তো এর জন্য আমাকে ক্ষমা করো। বলছে ইনক্লুসিভ এডুকেশন অ্যাজুমস দ্যাট উই শুড দ্য চেঞ্জ ড্যাশ টু দ্য ফিট দ্য ড্যাশ। বলছে দেখো ইনক্লুসিভ এডুকেশনটা কি আগে বলি। ইনক্লুসিভ এডুকেশনের মিনিং হচ্ছে এইরকম একটা এডুকেশন সিস্টেম যেখানে নর্মাল বাচ্চারা তো পড়বেই, তার সঙ্গে স্পেশাল বাচ্চারা পড়বে। স্পেশাল বাচ্চার মানে কি, মানে হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা আদার্স আরও যে টাইপের মানে যে সমস্ত ডিসেবল বাচ্চারা তারা পড়বে, এটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইনক্লুসিভ, তাহলে ইনক্লুসিভ এডুকেশনে এটা। তো এবার কি হচ্ছে, আগে কি হতো যখন ইনক্লুসিভ এডুকেশন ছিল না সেখানে কিন্তু শুধুমাত্র নর্মাল বাচ্চারাই পড়তে পারতো, বাট ইনক্লুসিভ এডুকেশন আসার ফলে সিস্টেমে চেঞ্জ আসলো। তারা কি করলো, তারা নর্মাল বাচ্চার সঙ্গে স্পেশাল বাচ্চাদেরকেও ঢোকাতে শুরু করলো, পড়াতে শুরু করলো, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য বলছে শুড দ্য চেঞ্জ দ্য সিস্টেম, হ্যাঁ সিস্টেমটাকে চেঞ্জ করব যাতে সবাই পড়তে পারে, হ্যাঁ, এবং ফিট করব কাকে, চিলড্রেন্সকে, ওইখানে বাচ্চাদের ফিট করব। তাহলে এখানে সিস্টেম হবে, এখানে বাচ্চা হবে, অর্থাৎ সিস্টেম। তাহলে কি বলছে, শুড দ্য চেঞ্জ টু ফিট দ্য চাইল্ড। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার 2 নাম্বার হয়ে যাবে। কনসেপচুয়ালি আশা করব বুঝতে পেরেছো, ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে তোমাদের জানা আছে, আর এই ভুলটা অনিচ্ছাকৃত। এরপরে চলে আসি আমরা যেটা নিয়ে বলবো আজকে লাস্ট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের এই বিষয় সম্পর্কে আরও যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো। আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিয়ে আসবো কি নিয়ে আসবো না সেটা বলবে, এরপরে আমরা ম্যাথের ক্লাস নিয়ে আসবো ওটাও জানাবে, ঠিক আছে। নেক্সট চলে আসি লাস্ট আজকের কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। বলছে এ চিলড্রেন উইথ নর্মাল ইন্টেলিজেন্স শোস ডিফিকাল্টি। কি বলছে, একজন ডিফিকাল্টি ইন রিডিং অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একজন শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে সে পঠনে অসুবিধা হচ্ছে, ডিফিকাল্টি আসছে মানে পঠনে অসুবিধা হচ্ছে, এবং কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, হ্যাঁ কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজেও। ইট ইন্ডিকেটস দ্য চিলড্রেন শোয়িং দ্য সিমটমস। বলতে নিচের কোনটা এই ইন্ডিকেটটা দেখাচ্ছে। অপশান এ বলছে ডিসলেক্সিয়া, অপশান বি ডিসগ্রাফিয়া, অপশান 3 বলছে ডিসক্যালকুলিয়া, অপশান 4 ডিসপ্র্যাক্সিয়া। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কতবার যে এসছে
তোমরা নিজেও জানো যে বারবার দেখতে পাও, আমি এটা বলে এসেছি। তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে বলে দিও। তাহলে এর কারেক্ট আনসার যারা 1 নম্বর করেছো একেবারে সঠিক করেছো, ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া মানে কি? ডিসলেক্সিয়া মানে হচ্ছে পঠনে অসুবিধা, ওকে, যারা পড়তে গিয়ে প্রবলেম ফিল করে, ডিফিকাল্টি ইন রিডিং, ওকে। ডিসগ্রাফিয়া মানে কি? আমি বলেছিলাম ডিসগ্রাফিয়া, গ্রাফ মানে ছবি আঁকা, তাদের ছবি আঁকতে গিয়ে প্রবলেম হয়, তাহলে ডিসগ্রাফিয়া। ডিসক্যালকুলিয়া, ক্যালকুলিয়া শব্দটা কি? ক্যালকুলেশন থেকে আসে, তার মানে গণিত, তাহলে এটা গণিতে মানে অক্ষমতা বা ডিফিকাল্টি লেভেল। আর 4 নম্বর ডিসপ্র্যাক্সিয়া কি? ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে, এটা হচ্ছে ব্রেন বেসড মোটর ডিসঅর্ডার, তাহলে এটা ব্রেনের কোনো একটা ডিসঅর্ডারকে বোঝায়, ঠিক আছে। তাহলে এই 4টেই আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছো, তোমরা নোট ডাউন করে নিও তোমাদের মতো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 15খানা প্রশ্ন এবং একটি কন্ট্রোভার্সি প্রশ্ন নিয়ে। আশা করব তোমাদের সেশনটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের আরও যদি কোনো পরামর্শ থাকে সেটা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।